আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা শিখব বাংলা ব্যাকরণের অন্যতম কঠিন টপিক সমাস। যদিও এটাকে অনেকেই কঠিন মনে করে, তবে এটা যদি নিয়মিত কেউ চর্চা করে তাহলে আশা করছি এটা আপনাদের কাছে কঠিন লাগবে না। আজকে আমরা সমাসের একদম প্রাথমিক আলোচনা করব। তো শুরুতেই যদি আমরা দেখি সমাস শব্দের অর্থ কী, সমাস আসলে কী। সমাস শব্দের অর্থ মিলন। সমাস শব্দের অর্থ সংক্ষেপ। অর্থাৎ বুঝতেই পারছেন, একটা বড় বাক্যকে ছোট করার নামই হচ্ছে সমাস। অর্থাৎ অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকেই বলা হয় সমাস। অর্থাৎ একাধিক শব্দ থাকবে, যেমন দেশের সেবা, এখান থেকে ছোট করে কি করলাম, দেশ সেবা। পরের শব্দটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু বয়বিন্দু র নেই, অর্থাৎ দেশের সেবা থেকে দেশ সেবা হয়েছে, অর্থাৎ ছোট হয়েছে, সংক্ষেপ হয়েছে এবং দুইটা শব্দের কিন্তু মিলন হয়েছে। তো এই যে মিলন হলো এবং সংক্ষেপ হলো, এটার নামই হচ্ছে কি আপনার সমাস। এরপর আমরা নিচে আরও একটি উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে বই ও পুস্তক। এখান থেকে আপনার কি হলো, বই পুস্তক। তো বই ও পুস্তক থেকে এখানে কিন্তু ওটা চলে গিয়েছে, ওটা চলে গিয়ে বই পুস্তক হয়েছে। এরপর যদি আমরা দেখি সমাস শিখতে গেলে আমাদের আরও কিছু জিনিস লাগবে, সেগুলো হচ্ছে সমস্ত পদ, সমসমান পদ, ব্যাস বাক্য, পূর্বপদ, উত্তরপদ, এগুলো চিনতে হবে। আচ্ছা, আমরা যদি শুরুতেই দেখি সমস্ত পদ কাকে বলে। সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম হচ্ছে সমস্ত পদ। হয়তোবা আপনারা অনেকেই চেনেননি। একটা আমরা উদাহরণ দেখি, তাহলে আমরা এগুলো চিনতে পারবো আসলে সমস্ত পদ কী, সমসমান পদ কী। যেমন এখানে প্রথম উদাহরণে যেমন বলেছি যে বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। তো এখানে বিলাত হতে ফেরত এইটুকু সম্পূর্ণ মিলে, এখানে এই যে সবগুলো ব্যাস বাক্য এখানে মিলে হবে, এইটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। তো ভালো করে বুঝেন ব্যাস বাক্য কী। এই যে বড় একটা বাক্য না, বিলাত হতে ফেরত, এটাই হচ্ছে আপনার ব্যাস বাক্য। এবং এই ব্যাস বাক্যের কিন্তু আরও নাম আছে। ব্যাস বাক্যের আরও নাম হচ্ছে সমাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য নামেই বেশিরভাগ এই লাইনটি চেনা হয়। অর্থাৎ প্রথম যে বড় লাইন আছে, এই লাইনের নাম হচ্ছে আপনার কি, ব্যাস বাক্য। অর্থাৎ এখানে বিলাত হতে ফেরত সবগুলো মিলে ব্যাস বাক্য। এখানে মিলে শব্দটা আর কি ওঠেনি, তো সবগুলো মিলে হচ্ছে আপনার কি ব্যাস বাক্য। এরপর যদি আমি দেখি সমস্ত পদ কী, সমস্ত পদ হচ্ছে এই যে বিলাত ফেরত, এইটুকু হচ্ছে আপনার সমস্ত পদ। কারণ সমস্ত পদের আরেকটা নাম আপনি বলতে পারেন সমাস। সমাস কি, সংক্ষেপ। তো বিলাত হতে ফেরত, এইটার সংক্ষেপ কি হলো, বিলাত ফেরত, এইটাই হচ্ছে কি আপনার সমাস। আবার উত্তর পদ বা পূর্বপদ কি, পূর্বপদ হচ্ছে আগের পদ আর উত্তর পদ হচ্ছে পরের পদ। তাহলে এখানে দেখুন এই যে সমাসের যে লাইনটা শেষে, এইখানে বিলাত ফেরতের প্রথম অংশটুকু পূর্বপদ এবং পরের অংশটুকু অর্থাৎ ফেরত, এই অংশটুকু হচ্ছে আপনার পরপদ বা উত্তরপদ। আবারও সংক্ষেপে বলতেছি, দেখুন একটা লাইন, বিলাত হতে ফেরত, বিলাত ফেরত। তো এইখানে বিলাত হতে ফেরত এইটুকু সম্পূর্ণ হচ্ছে আপনার ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এইখানে অন্তর্গত বিলাত হতে ফেরত মানে প্রত্যেকটি আলাদা আলাদা শব্দ হচ্ছে আপনার কি সমসমান পদ। এরপর যদি বলি এই বিলাত হতে ফেরত থেকে বিলাত ফেরত, এটা হচ্ছে আপনার সমস্ত পদ বা এক কথায় সমাস। এই লাইনটাই হচ্ছে কি আপনার, এই শব্দটাই হচ্ছে সমাস। এরপর যদি বলি যে বিলাত ফেরত, এইটা কি, মানে বিলাত ফেরতের এইখানে পূর্বপদ কি আর উত্তরপদ কি। বিলাত প্রথম অংশটুকু হচ্ছে আপনার পূর্বপদ এবং পরের অংশটুকু ফেরত হচ্ছে উত্তরপদ। এরপর যদি বলি সমাস আসলে কত প্রকার, সমাস প্রধানত 6 প্রকার। দেখুন ভালো করে বুঝুন। আপনারা অনেকেই বলতে পারেন যে 9-10 বই তো 4 প্রকার দিয়েছে। দেখুন আপনারা যদি 4 প্রকার শিখুন তাহলে কিন্তু ধরা খেয়ে যাবেন। প্রথম মানে আপনি শিখবেন হচ্ছে সমাস প্রধানত 6 প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, অব্যয়ীভাব। কিন্তু যদি বলে যে সমাস মূলত কত প্রকার, দেখুন মূলত তখন হচ্ছে আপনার 4 প্রকার। এখন আপনি অ্যাডমিশন পরীক্ষা দিতে গেছেন,
কিংবা চাকরি পরীক্ষা দিতে গেছেন, সেইখানে যদি আপনি প্রধানত কত প্রকার আসলো সেইখানেও যদি আপনি 4 প্রকার দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনাকে নাম্বার দিবে না। তো সমাস মূলত 4 প্রকার, সেগুলো হচ্ছে দ্বন্দ্ব, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব। এছাড়াও কিন্তু সমাস আরও আছে, যেমন প্রাতিনিধ্য, অলুক ইত্যাদি সমাস রয়েছে। তবে ওইসব সমাসের বেশিরভাগ ব্যবহার হয় না বলে সেগুলোকে প্রধানত বা মূলত সমাসের মধ্যে ধরা হয় না। এখন আপনারা বলতে পারেন যে সমাস মূলত 4 প্রকার, আবার সমাস প্রধানত 6 প্রকার কেন? কারণ অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করেছেন, আবার অনেকেই কর্মধারয়কে তৎপুরুষ সমাসের সাথে অন্তর্ভুক্ত বলে মনে করেছেন, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর এবং আরও কিছু ব্যাকরণবিদ এটা মনে করেছেন, যার ফলে দ্বিগু এবং কর্মধারয়কে মূলত যে 4 প্রকার সমাস সেখানে ধরা হয় না, বা এই যে বহুব্রীহি বা তৎপুরুষ এগুলোর মধ্যে আর কি এইসব সমাসগুলো ধরা হয়। আশা করি বুঝতে পেরেছেন। আজকে ছিল সমাসের প্রাথমিক আলোচনা, এরপর আমরা ধাপে ধাপে সমাজের 6টি আর কি সমাজই আমরা পড়ব। তো সকলে ভালো থাকবেন, আর আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখারও অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।